আজকে যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটি চট্টগ্রামের বসবাসকৃত আসাদ নামের একটি ছেলের সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা। ঘটনাটি আসাদের সঙ্গে ঘটে, তখন সময়কাল ছিল 2007 সাল কি 8 সাল। আসাদ আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছেন। আশা করি এই ঘটনাটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। বরাবরের মতোই কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। যারা এখন পর্যন্ত দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা আসাদের ঘটনায় চলে যাই। রোজকার মতো আসাদ তার বাসটা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু আজকে কেমন যেন আসাদ বাসটা নিয়ে বাইরে বের হবার পরে বাইরে কোনো যাত্রী পাচ্ছিল না, কারণ আজকে একটু বৃষ্টি ছিল আর অন্যান্য দিনও আসাদের বাসে খুব একজন যাত্রী ওঠে না। আসাদ একজন বাস ড্রাইভার, সে বাস চালিয়ে তার জীবন নির্বাহ করে। আজকে সারাদিনে যেরকম যাত্রী ছিল তাতে হেল্পারের টাকা দিয়ে এবং তেল খরচের টাকা দিয়ে সে বাড়িতে খুব বেশি কিছু নিয়ে যেতে পারবে না। আসাদের মনটা খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে সে যে অঞ্চল এবং রাস্তা দিয়ে বাস চালায় সেখানে যাত্রী কয়েকদিন ধরে খুব কম দেখা যাচ্ছে। সারাদিন ধরেই এরকম কাটল। আসাদ রাত্রেবেলা রাত 11টার দিকে বাসায় আসার জন্য বাসটা ছাড়ল শহর থেকে। আসাদের বাড়িটা শহর থেকে খানিকটা দূরে, বাইপাস দিয়ে খানিকটা সামনে গেলেই আসাদের বাড়ি পড়ে। আসাদ যখন আসতে যাবে হঠাৎ করেই সে একটা সাওয়ারি পেল। প্রায় 7-8 জন যাত্রী অমুক জায়গায় যাবে এবং তাকে বেশ ভালো ভাড়াও দেবে। এই টাকা নিয়ে সে যদি না যেতে পারে তাহলে হয়তো বাড়িতে খাবার দাবার জুটবে না। আসাদের ছোট্ট একটা মিনি বাস আছে, সেই মিনি বাস দিয়েই সে তার জীবন ধারণ করেছে এবং এগুলো দিয়েই তার বাসা সংসার সমস্ত কিছু সে চালায়। কয়েকজন যাত্রী পেয়ে আসাদের মন ভালো হয়ে গেল, বলল ওইখানটায় নামিয়ে দিয়ে আসলে তাকে 500 টাকার মতো ভাড়া দিবে। আর তখনকার সময় 500 টাকা দিয়ে অনেক কিছু হতো, সারাদিন হয়তো 1000 টাকা ইনকাম হতো। তাতে তেল, কন্ডাক্টর এবং স্ট্যান্ডের টাকা দিয়ে আসাদের কাছে খুব বেশি বাঁচত না, আর তা দিয়েই আসাদের এত সংসার চালাতে হতো এত বড়। আসাদ যাত্রীগুলো পেয়ে দ্রুত বাসটা চালাতে শুরু করলো। আসাদের বাড়ির ঠিক অপোজিট সাইডেই ওই লোকগুলোকে নামিয়ে দিয়ে আসতে হবে। সেই লোকগুলোকে নামিয়ে দিয়ে আসতে আসতে আসাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি কায়দায় 1টা বাজলো। আসাদ বাসটা ধীর গতিতেই চালাচ্ছিল, কারণ তার মনটা কিঞ্চিত খারাপ ছিল। যে টাকা পেয়েছে তাতে করে তার মায়ের ঔষধ এবং বাড়ির জন্য রেশন কেনাটা হবে না, আর এখন তো দোকান বন্ধ হয়ে গিয়েছে। কালকে সকালেই এগুলো কিনতে হবে, আর মায়ের ওষুধটা প্রায় ফুরিয়ে এসেছে, সেটাও কিনতে হবে। আসাদ আস্তে আস্তেই সেই শুনশান রাস্তা দিয়ে তার গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। খানিকটা দূরে যাবার পরেই হঠাৎ করেই আসাদের সামনে একটা যাত্রী হাত দিয়ে বসে। আসাদ মনে মনে ভাবলো এত রাত্রেবেলা যাত্রী। আসাদ লাইটটা উপরে মারল, উপরে মারার সঙ্গেই দেখতে পেল রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে হাত দিয়ে বাসটাকে থামানোর চেষ্টা করছে। আসাদ সঙ্গে সঙ্গে জোরে ব্রেক কষল, না হলে যে মেয়েটার গায়ের ওপর দিয়েই গাড়িটা উঠে যাবে, আর তার না দাঁড়িয়ে উপায় নেই। আর যেহেতু এটা আসাদের বাড়ির যাবার রাস্তা, সেহেতু কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এই এলাকার আসাদের খুব বেশি পরিচিত, আর যদি ডাকাত টাকাতে পড়ে তাহলে তো আসাদের অবস্থা খারাপ। আর এ তো একটা মেয়ে, ডাকাতি করবে কিভাবে? আসাদ গাড়িটা থামানোর সঙ্গে সঙ্গেই মেয়েটা তার দরজার সামনে আসলো। এসে আসাদ বলল কি যে, আমি এখন গাড়ি নিয়ে কোথাও যাচ্ছি না, আমার সামনেই আমার বাড়ি, আমি এখান থেকে দ্রুত বাড়িতে যাব। মেয়েটা তখন জানালো, আমিও বেশি দূরে যাব না, এই সামনেই নেমে পড়ব, আপনি আমাকে সামনে পর্যন্তই নিয়ে চলেন। মেয়েটার মুখে নাকাপ পড়া ছিল, মেয়েটার চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছিল। আসাদ বলল কি যে, সামনে কোথায় যাবেন? আমি এই বিলপাড়ায় নামবো, আমার বাড়িটা ওখানেই। মেয়েটা এই কথা বলার পর বলল কি যে, আচ্ছা ঠিক আছে, বিলপাড়ার পরেই আমার বাড়ি, আপনাকে নামিয়ে দিয়ে বরঞ্চ আমি বাড়িতে চলে যাব। মেয়েটার কণ্ঠটা খুবই চমৎকার ছিল, আসাদের কানে যেন রেডিওর মতো বাজছিল। আসাদ মেয়েটাকে উঠিয়ে সে গাড়িটা টান দিল। মেয়েটা পেছনের সিটে গিয়ে বসলো। খানিকক্ষণ বাদে বিলপাড়া চলে আসলো। তারপর মেয়েটাকে বলল, আপনি কি এখানে নামবেন? মেয়েটা বলল, আমি আরেকটু সামনে নামবো। তারপর মেয়েটা বলল কি যে, আমাকে এখানে নামিয়ে দিন। আসাদ গাড়ি ব্রেক কষলো। আসাদ মেয়েটার দিকে তাকালো। মেয়েটা বলল কি যে, আপনাকে দেবার মতো কোনো ভাড়া আমার কাছে নেই। এই কথা শুনে আসাদ বলল কি যে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই,
কিন্তু মেয়েটা ততক্ষণে আসাদের দিকে একটা গোলাপ ফুল বাড়িয়ে দিল। ফুলটা একদম তরতাজা ছিল। আসাদ ফুলটা নিয়ে পেছন দিকে ঘুরে তাকালো আর দেখলো মেয়েটা সেখানে আর নেই। এক মুহূর্তের মধ্যে মেয়েটা গায়েব হয়ে গেল। ফুলটা নিয়ে শুধুমাত্র ফুলটার দিকে তাকিয়েছে আর পেছনের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা সেখানে আর নেই। আসাদ হক চকিয়ে গেল। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? মেয়েটা যদি মেন দরজা দিয়ে গাড়ি থেকে নেমেও যায় তারপরেও তো সে দেখতে পাবে, তাই না? বা একটা শব্দ তো হবে। কিন্তু মেয়েটা কিভাবে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল? আসাদের মাথায় কিছু ঢুকছে না। আর আসাদ খানিকক্ষণ মাথা চুলকালো। সে দেখতে পেল তাকে যে ফুলটা দেওয়া হয়েছে সেই ফুলটা থেকে অদ্ভুত রকমের এক সুঘ্রাণ বের হচ্ছে। এতক্ষণ মেয়েটার গা দিয়ে যে পারফিউমের ঘ্রাণটা আসছিল ঠিক সেরকম একটা পারফিউমের ঘ্রাণ এই ফুলটা থেকেও আসছে। মেয়েটা যে পারফিউমটা দিয়েছিল সেটা আসলে খুবই অদ্ভুত। আসাদকে যেন মাতাল করে দিচ্ছিল। আসাদ তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে শুরু করলো, কারণ যা ঘটেছে তাকে অগ্রাহ্য করতে হবে। রাত বেলাতে এরকম কত কিছুই ঘটতে পারে। তবে মেয়েটা এরকম একটা শুনশান জায়গায় কেন নামলো? আশপাশে কোনো বাড়ি ঘর নেই, দুই পাশে শুধুমাত্র ফসলের জমি, আর এখান দিয়ে কোনো রাস্তাও যায় না যেখানে আসলে মেয়েটা যাবে। আর এত রাতের বেলা মেয়েটা ওরকম একটা শুনশান হাইওয়ে রাস্তায় কি করছিল সেটা ভেবেই আসাদ মাথা চুলকাতে লাগলো। আর এখানেই বা কেন নামলো? আসাদের কিছুই মাথায় ঢুকছে না। আসাদ কোনো কিছু চিন্তা না করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই আসাদের ছোট বোন দরজা খুলে দিল। আসাদ ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর তার ছোট বোন বলল, ভাইয়া, আমার জন্য কাপড়টা নিয়ে এসেছিস? আর আমার ওষুধ? আসাদ তার ছোট বোনকে কথা দিয়েছিল যে তার জন্য আজকে একটা 3 পিস নিয়ে আসবে, কিন্তু আসাদ তো বাস থেকেই নামতে পারেনি। সারাদিন এত বেশি কাজ করেছে আর যাত্রীর জন্য অপেক্ষা করেছে যে সে ওইখান থেকে নেমে যে তার বোনের জন্য কাপড় কিনবে সেটাই করতে পারেনি। আর তার কাছে টাকা ছিল না, এটা হচ্ছে বড় কথা। টাকা না জোগাড় করতে পারলে তো কোনো কিছুই সম্ভব না। তার বোনের দিকে তাকিয়ে তার গলা চোখ শুকিয়ে আসলো। বলল কি যে, আমাকে একটু পানি খাওয়াবি? সঙ্গে সঙ্গে তার বড় বোন হেনা তার জন্য পানি নিয়ে আসলো। বলল কি যে, সারাদিন এত পরিশ্রম করিস, একটু তাড়াতাড়ি ফিরতে পারিস না? রাত বাজে এখন 1:30, এত দেরি করে ফিরলে সকালবেলা আবার তো ভোর ভোর বাস নিয়ে বের হবি। এই 3-4 ঘন্টা ঘুমিয়ে সারাদিন এরকম পরিশ্রম করে আর কত ভাই? আসাদ তখন বলল, কি করব বল, ছোট 2টা বোন ঘাড়ের উপর রয়েছে, মা এরকম অসুস্থ। আর আসাদ থমকে গেল। তার বড় বোন হেনা বলল, আর কি, আমরাও তো এখানে আছি, তাই না? সেটাও অবশ্যই বলবি, কারণ হচ্ছে গিয়ে আমি এখানে আছি, একটা খরচ তো আছে। আমি দেখছি একটা চাকরি বাকরি জোগাড় করা যায় কিনা। আসাদ তখন রেগে গিয়ে বলল, আপা, তোকে কি আমি কখনো বলেছি এইসব বিষয় নিয়ে যে তুই এখানে আছিস? আমি বলতে চাচ্ছিলাম যে খরচের ব্যাপারটা আর কি, এগুলো চালাতে হলে তো আমাকে মেহনত করতে হবে, তাই না? আর তুই চাকরি করবি কিসের জন্য? আমি কি ইনকাম করছি না? আমার টাকা কি সংসার চলছে না? ভালো মতোই তো চলে যাচ্ছে, এসব নিয়ে তুই চিন্তা করিস না। হেনা বলল কি যে, তারপরেও ভাই তোর একার উপর এরকম ভাবে। আসাদ আবার রেগে গেল। বলল কি যে, শোন, তোর এসব নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, আমি এসব কিছু সামলে নিব। এখন যা তো খাবার দে, কি রান্না করছিস? অনেক ক্ষুধা লাগছে কিন্তু। আসাদ ভেতরে চলে গেল। আসাদের ছোট বোনকে বলল কি যে, শোন, আজকে আমি বাস থেকে একদমই নামতে পারি নাই, বুঝছিস? কালকে শহর থেকে নিয়ে আসবো ফেরার পথে, ঠিক আছে? আর মায়ের ওষুধ ও কালকে নিয়ে আসবো। তখন মেজ বোন চমকি এসে বলল কি যে, ভাইয়া, চাল কিন্তু নাই। আসাদের জীবনটা যেন এমনই চলছে, নুন আনতে পান্তা ফুরোয়, এটা থাকলে ওইটা থাকে না, ওইটা থাকলে এটা থাকে না। আবার এই মাস শেষ হলে ছোট বোনের স্কুলের ফিস জমা দিতে হবে। সব মিলিয়েই আসাদ খুব কষ্ট করে। পরিবারকে চালানোর জন্য সে সারাদিন রাত মেহনত করে। তাকে খেতে দিল। আসাদের 3 বোন, 3 বোনকে নিয়ে সেখানে থাকে। বড় বোনের বিয়ে হয়েছিল তার বাবা বেঁচে থাকাকালীন, আর মেজ বোনকে বিয়ে দিতে পারছে না টাকা পয়সার জন্য, কারণ ভালো সম্বন্ধ আসলে তাদেরকে তো ভালোভাবে বিদায়ও দিতে হবে, তাই না? বোনকে তো আর এমনি এমনি বিদায় করা যায় না। তার মেজ বোন এবার অনার্স 2nd ইয়ারে পড়ে, এতটা বড় হয়ে গিয়েছে যে এখন বিয়ের বয়স। এই বয়সে বিয়ে না দিতে পারলে হয়তো পরবর্তীতে বিয়ে দিতে পারবে না। আসাদের মাথায় যেন অন্যরকম এক বোঝা। আসাদ পুরো সংসারকে এরকম ভাবি ধরে রেখেছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে আসাদের প্রায় রাত 2টা বাজলো। ভেবেছে কালকে সে বাস নিয়ে বের হবে না, কারণ বাসের কিছু কাজ করাতে হবে। আসাদের খাবার খেতে খেতে 2টা বাজলো। আসাদ খাবার খাওয়া শেষে বিছানায় মাথা দিল। আসাদের প্রতিদিনই ফিরতে দেরি হয় না, আজকে
ওই রাত্রেবেলা যাত্রী পেয়েছে বলে তার ফিরতে একটু দেরি হয়েছে। 2টা বাজে সে কখনোই ঘুমায় না, বাসায় এসে 12:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আবার সকাল 6টা বা 7টা বাজে সে বাস নিয়ে বের হয়। দুপুরবেলা অবশ্য বাড়িতে আসে, একটু রেস্ট করে আবার সন্ধ্যার পরে বের হয়। এরকম করেই আলামিনের দিন চলছে। আলামিনের বয়স তখন 19-20 বছর হবে। আলামিন তখন সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর একদিন আলামিন তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। খালার বাড়ি থেকে ফিরেই হঠাৎ করেই বাড়ির আশেপাশে সে দেখতে পেল অনেকগুলো মানুষের ভিড়, এবং ভেতরে যখন প্রবেশ করলো সে দেখতে পেল তার বোনেরা কান্নাকাটি করছে আর তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। আলামিন তখনও বুঝে উঠতে পারেনি যে বাড়ির মধ্যে কি হয়েছে। বাড়ির চারপাশে একটা অন্যরকম শোরগোল পড়ে গেল। আলামিন তো এতদিন বাড়ির কোনো চিন্তাই করতো না, সে শুধুমাত্র খেলে দুলে বেড়াতো আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে বেড়াতো। আলামিনের জীবন এরকম ভাবেই কেটেছে। হঠাৎ করেই বাড়ির ভেতরে ঢুকে সে যখন তার বাবার অচেতন দেহটা বিছানার উপর পড়ে থাকতে দেখল, আলামিনের প্রাণটা যেন তার শরীর থেকে প্রায় বেরিয়ে যাবে। কারণ তার বাবা যে এরকমভাবে হঠাৎ করেই তাদেরকে রেখে চলে যাবে সেটা কোনোদিনই আলামিন ভাবতে পারেনি। তার বাবার মৃতদেহে দেখে সে যেন পাথর হয়ে গেল। আলামিন ছিল তার বাবার একমাত্র ছেলে সন্তান। তারা 3 বোন এবং 1 ভাই। আলামিনের বড় বোন এবং আলামিনের ছোট আরো 2 বোন আছে। বড় বোনের বিয়ে হয়েছিল। সবাই যেন ওই বাড়িতে তখন লাশকে দেখতে এসেছিল। সবাই তার বাবাকে লাশ বলে সম্বোধন করছিল। আলামিন তখনও বুঝতে পারেনি যে জীবনের তার জন্য কত বড় সারপ্রাইজ নিয়ে রেখেছে আর কত বড় সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করেই তাদের সংসার পুরোপুরিভাবে ভেঙে পড়ল। একজন পুরুষ মানুষের অভাবে সংসারটা কিভাবে ধ্বংস হয়ে যায় সেটা আলামিন স্বচক্ষে দেখেছে। পুরো সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেল শুধুমাত্র তার বাবার মৃত্যুতে। তার বাবা যেদিন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সেদিন সমস্ত আত্মীয় স্বজন তাদেরকে দেখতে এসেছিল এবং সান্ত্বনা দিয়েছিল, কিন্তু তাতে কি আসে যায়। তারপর কোনো আত্মীয় স্বজনই তার কোনো খোঁজ করেনি। আলামিনের এর পরবর্তীতে আর পড়া হয়নি। সংসারটা তার নিজের হাতেই নিতে হয়েছে। শুরুতে আলামিনদের যেসব সেভিংস ছিল বা যেসব ইনকামের সোর্স ছিল সেসব দিয়েই তাদের সংসারের আয় এবং সমস্ত কিছু মেটানো হতো। কিন্তু যখন দেখা গেল যে সংসারে একটা টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে আর আলামিনের বাবা মারা যাওয়ার পরপরই তার মা অসুস্থ হয়ে পড়ে। তার মা আগের মতো আর ভারসাম্য ছিল না। সবসময় বিছানায় পড়ে থাকতেন এবং বলাবলি করতেন যে আমার স্বামীর কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আল্লাহ, আমি এখানে আর থাকতে চাই না। এক প্রকার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন, পাগলের মতো বলা যায় আর কি। সারাদিন বারান্দায় বসে এগুলোই বলতো। আলামিনের কান্না পেয়ে যেতে লাগলো। তাদের সংসারটা এরকম ভাবেই চলছিল। কিন্তু কিছুদিন পরেই শোনা গেল যে আলামিনের যে বড় বোন হেনা আছে, হেনার হাজবেন্ডও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর বেশ কিছুদিন এরকম চলার পরে হেনার বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোকজন হেনাকে বাচ্চার সমেত এখান থেকে তাড়িয়ে দিল। বলল কি যে আমার ছেলেকে তুই খেয়েছিস, কারণ হেনাও ওই বাসেই ছিল। কিন্তু হেনার কিছু হয়নি, তার জামাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর আর কি আমার বড় বোনও এখানে চলে আসে। আসাদ এসব জিনিস ভেবেই কেমন যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে এমনটাও ঘটতে পারে। হঠাৎ করে একটা সুখী পরিবার এরকম ভাবে ধ্বংস হয়ে গেল। বিধবা হবার পর থেকেই হেনা তার ছোট বাচ্চাটাকে নিয়ে এখানে চলে আসে। তারপর থেকে এখানেই আছে। তারপর আসাদ ভাবলো তার বসে থাকলে চলবে না, যে কোনো একটা কাজে নেমে পড়তে হবে। শুরুতেই আসাদ একটা বাসের কন্ডাক্টরগিরি করত। তারা কাকা ছিল, সেই কাকার মাধ্যমে সে এই কাজটা পায়। আর আসাদ যে এগুলো করে টাকা ইনকাম করত সেটা বাড়ির কেউই জানত না। তবে আসাদ বাড়ির সমস্ত কিছু করত, বাড়ির জন্য সমস্ত টাকা পয়সার যোগান দেওয়া। অবশ্য হেনা মাঝখানে একটা চাকরিতে ঢুকেছিল। হেনা শিক্ষিত ছিল আর আসাদের বাবাও শিক্ষিত ছিল, যার কারণে তার ছেলেমেয়েদেরকে সে অশিক্ষিত করেনি। হেনার টাকায় এবং আসাদের টাকায় সংসার চলত। আসাদ যে পড়াশোনা করতো সেটা হেনা জানত, কিন্তু আসাদ ভার্সিটিতে ভর্তি হয়নি, কারণ ভর্তি হলে এসব কাজ কি করবে, আর পড়াশোনার পেছনে যে খরচ আছে তাতে ছোট ভাই বোন দুটোকে মানুষ করা যাবে না। আসাদ যে বাসে কন্ডাক্টরি করে এটা তার বোন একদিন দেখে ফেলে, কারণ যে বাসে আসাদ কন্ডাক্টরি করছিল সেই বাসেই তার বোন হেনা ফিরছিল। ফেরার পথে আসাদের এই কন্ডাক্টরগিরি করা সে দেখে ফেলে এবং তখন সমস্ত কিছু বের হয়ে যায়। আসাদ প্রত্যেকদিন ভার্সিটি যাওয়ার নাম করে শহরে এসে বাসের কন্ডাক্টরগিরি করত এবং এভাবেই যে টাকা পেত সেই টাকা দিয়েই আসাদের সংসার চালাতো।
আসাদ টাকা কোত্থেকে আনতো সেটা হিনা অনেকবার জিজ্ঞেস করেছে। আসাদ তখন বলতো, এই তো আমি টিউশনি করি, সেখান থেকেই টাকা নিয়ে আসি। আসাদ যে বাসে কন্ডাক্টরি করতো সেখান থেকে প্রতিদিন 500 টাকা করে পেত। আর এত বড় একটা পরিবার, 3 বোন রয়েছে, ভাগ্নি রয়েছে, পাশাপাশি মায়ের ওষুধ লাগে, এত টাকা যোগান দেওয়াটাও আসলেই কষ্টসাধ্য হয়ে পড়ে একা বোনের জন্য। যার কারণে আসাদ নিজেও এই কাজটা নিজের হাতে নিয়েছে। আর তখনও বোনেরা ছোট ছোট ছিল। আসাদ তখন তার বোনকে বলল, এসব ছাড়া আর কি করব, তুই যে কাজ করিস তাতে যে বেতন পাস তা দিয়ে তো মায়ের ওষুধই ঠিকঠাক মতো হয় না, ঘরের খাবার, ছোট বোনেদের পড়াশোনা, এগুলো কিভাবে চালাবি বল। আসাদের বোন হেনা বলল কি যে তা যেভাবেই হোক, কিন্তু তুই পড়াশোনা করবি না, পড়াশোনা না করে এইসব করে বেড়াচ্ছিস। তখন আসাদ বলল কি যে দেখ বোন, আমি ছেলে মানুষ, আমি যা ইচ্ছা করতে পারি, কিন্তু তোকে দিয়ে চাকরি করাচ্ছি এটাই আমার ভাবতে খারাপ লাগছে। তারপর আসাদ এবং হেনা সেদিনকে বাসায় চলে আসলো। তার মা যখন জানতে পারলো বাড়িতে একটা অন্যরকম ফ্যাসাদ বেঁধে গেল। রাত্রে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হলো। আসাদ ঘর থেকে বেরিয়ে গেল। রাত তখন 1টা বাজে। আসাদ বাড়িতে ফেরার পর দেখি হেনা মাসের রুমে বসে আছে এবং বলল কিছু, শোন, তুই যেহেতু পড়াশোনা করবি না ভেবে নিয়েছিস, তাহলে এক কাজ কর, আমার কিছু গহনা আছে, বাবা বিয়ের সময় তৈরি করে দিয়েছিল, আর আমার হাজবেন্ড মানে তোর দুলা ভাই আমাকে কিছু গয়না গড়িয়ে দিয়েছিল, সেই গয়নাটা বিক্রি করে মোটামুটি 3-4 লাখ টাকা হবে। এটা দিয়ে তুই তোর নিজের একটা বাস কিনে চালানো শুরু কর, এতে করে ইনকামও ভালো হবে আর তুই এরকমভাবে বেকারও থাকবি না। আসাদ তখন আপাকে বলল, আপা তুই কি পাগল হয়ে গেছিস, এগুলো তোর জিনিস, আব্বা তোরে দিয়ে গেছে, আর এটা তোর হাজবেন্ডের জিনিস, আমি এটা নিয়ে কেন কিনবো। তখন হেনা বলল কি যে তুই নিবি মানে নিবি, তুই যদি এটা করিস তাহলে ঠিক আছে, তুই যে আমাকে চাকরি করতে নিষেধ করেছিস আমি চাকরি করব না, ঠিক আছে। আসাদ সারাদিন রাতভর ভাবলো যে কি করবে। পরের দিন সকালে উঠে হেনাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবকিছু করব, তোরা কোনো কিছু করতে পারবি না, ঠিক আছে, তোরা সবসময় বাসায় থাকবি এবং বাসায় দেখাশোনা করবি। হেনা তখন বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আসাদ 4 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস কিনল। প্রথম আসাদের বাস থেকে ভালোই ইনকাম হতো, কিন্তু সেই ঘটনার 5 বছর পেরিয়ে গিয়েছে। 5 বছরে আসাদের 2 ছোট বোন বেশ বড় হয়েছে, আসাদের মায়ের পাগলামি এবং এইসব কিছু রোগ আরও বেড়েছে। আর আসাদের যে বাসটা কিনেছিল সেটার আয়ুষ্কালও কমে এসেছে, কারণ এই বাস দিয়ে আসাদ আর কত কিছু করবে, সংসার চালায়, একটু সেভিংস করে, সব মিলেই আসাদের জন্য চলে না। আসাদের বয়স তখন 27-28 বছর, সংসারে টানাটানি অবস্থা। আসাদ এগুলো চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়ল। সেই থেকেই এমন চলছে। আর এখন বাস নিয়ে বের হলে কেমন যেন যাত্রী তার বাসে উঠতে চায় না, কারণ বাস টেনে টেনে চলে আর কেমন যেন যাত্রীও কমে গিয়েছে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আসাদ ভাবলো বাসটা নিয়ে বেরই হই, কারণ হচ্ছে একটু ঠিকও করাতে হবে। আসাদ সঙ্গে সঙ্গে বাসটা নিয়ে গ্যারেজে চলে গেল। গ্যারেজ থেকে বের করে আসাদ গাড়িটা শহরে চালাতে শুরু করলো, কারণ হচ্ছে না চালালে চাল কিনতে হবে, ছোট বোনের পড়ালেখার সরঞ্জাম কিনতে হবে, জামা কিনতে হবে, আরও বেশ কিছু জিনিস কিনতে হবে, মায়ের ওষুধ আছে, সব মিলিয়েই আজকে যদি না চালাই গতকালকে টাকা পয়সা দিয়ে তো এত কিছু হবে না। যার কারণে আসাদ বাসটা নিয়ে বেরিয়ে পড়ল। মোটামুটি কায়দায় রাত 11টা পর্যন্ত বাস চালালো। আজকে বেশ ভালোই যাত্রী হয়েছে, ইনকামও বেশ ভালো হয়েছে। সব কিছু নিয়ে সে বাড়িতে ফিরবে। সে সব কিছু কিনে গ্রামের হাইওয়েতে উঠল। হাইওয়েতে ওঠার পর খানিকটা দূরে যাবার পর গত দিনের মতো সেরকম ঘটনা তার সঙ্গে আবার ঘটল। সে দেখতে পেল রাস্তার মাঝখানে ঠিক সেই আগের জায়গায় সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং তাকে ইশারা দিয়ে বাস থামাতে বলল। আসাদ সঙ্গে সঙ্গে বাস থামিয়ে ফেলল। তারপর সে যখন সেই মেয়েটার দিকে তাকালো, আজকেও মেয়েটার চোখে নাকাব পড়া, এবং মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনি কি আজকেও ওইখানে নামবেন, আর গতকালকে হুট করে কোথায় চলে গেলেন? মেয়েটা কোনো কথার জবাব দিল না। মেয়েটা উঠেও চড়ে বসলো। আসাদও কোনো কথার জবাব দিল না। ভাবলো হয়তো মেয়েটার মন খারাপ, আর এত রাত্রেবেলা প্রত্যেক দিন মেয়েটা এই রাস্তায় কি করে, আসাদ সেটা জিজ্ঞেস করবে ভাবলো। মেয়েটা তার কাছাকাছি বসেছিল, মেয়েটার গা থেকে সেই সুঘ্রাণটা তখনও আসছিল। তারপর আসাদ মেয়েটাকে জিজ্ঞেসই করে বসলো, আচ্ছা আপনি এত রাত্রেবেলা এখানে কি করেন? মেয়েটা তখন জানালো, কেন আমার বাড়িতে যাচ্ছি। আসাদ আর কোনো কথা বলল না, কারণ অপরিচিত একটা মেয়ে, তারপর সুন্দরী, যদি কোনো অদ্ভুত কাণ্ড ঘটে যায় তাকে বাসে ওঠানোটাই ঠিক হয়নি। কিন্তু কি আর করার, একলা একটা মেয়ে এরকম রাস্তার মাঝখানে বিপদে পড়েছে, তাকে তো সাহায্য করাই উচিত, তাই না? আসাদ এগুলো ভাবতে ভাবতেই সেই জায়গায় পৌঁছে গেল। মেয়েটা বলল, আমি এখানেই নামবো। আজকেও মেয়েটা আসাদকে কোনো ভাড়া দিল না। গতকালকের মতোই একটা গোলাপ ফুল তাকে দিল।
গোলাপ ফুলটা নিয়ে আসাদ পেছনে কালকের মতো তাকালো। মেয়েটাকে সত্যি সত্যি এবার দেখতে পেল না। সেকেন্ডের মধ্যেই মেয়েটা সেখান থেকে গায়েব হয়ে গেল। আসাদ একটা জিনিস খেয়াল করেছে, গতকালকে মেয়েটার সঙ্গে যখন দেখা হয়েছে এবং সে যখন গোলাপ ফুলটা দিয়েছে তখন থেকেই আসাদের গাড়িটা যেন আগের থেকে ভালো চলছে এবং আজকে সারাদিন তার অনেক ভালো ইনকাম হয়েছে। বিগত 2-3 মাসে এই পরিমাণ ইনকাম হয়নি আসাদের। আসাদ এত কিছু কিনেছে বাড়ির জন্য কারণ সে বেশ খুশি ছিল। গোলাপ ফুলটা সে ঠিক কালকের মতো আগের জায়গায় রেখেই সে বাসটা পার্কিং করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে সবাইকে সমস্ত কিছু দিল, মায়ের ওষুধ দিল এবং বাড়ির সবাই বেশ খুশি ছিল। আসাদের মুখে এই কয়দিন বিরক্তির ছাপ থাকতো এবং কেমন যেন একটা অসহায়ত্বের ছাপ থাকতো, কিন্তু সেই ছাপটা দেখা গেল না আর। আসাদ খুব শান্তি নিয়ে ঘুমাতে গেল। পরের দিন সকালবেলা উঠে সে আবার বাসটা নিয়ে বের হলো। তার বাসটা আগের থেকে ভালো চলছে। বাসটাকে মেরামত করাতে হবে, মাঝে মধ্যে গিয়ার আটকে যায়। এটা ঠিক না করালে বাসের যাত্রী চড়তে চায় না। অনেকবার তো মাঝ রাস্তায় বাস নষ্ট হয়ে যায়, এই জন্য যাত্রীরা অনেক সময় তার গাড়িতে উঠে গালাগালি করে। আসাদের এসব দেখেই ভীষণ খারাপ লাগে, কিন্তু 2-3 দিন হলো বাসটাতে এরকম কোনো সমস্যা হচ্ছে না। এরকম করে প্রায় মাঝখানে 3 দিন সময় কেটে গেল। এই 3 দিনের মধ্যে সে খুব ভালো ইনকাম করলো এবং ভালো ইনকাম হওয়ার কারণে সে সন্ধ্যার ট্রিপে বেশি একটা বের হতো না। 9টার পরে বাড়িতে চলে যেত। বেশি রাত করে যেত না, এই জন্য হয়তো সেই মেয়েটার সঙ্গে তার দেখাও হতো না। আর মেয়েটা প্রত্যেকদিন রাতে ওইখানে কি করে সেটাই আসাদ বুঝতে পারে না। 2 দিন তার সঙ্গে দেখা হয়েছে এবং 2 দিনই তাকে গোলাপ ফুল উপহার দিয়েছে। এবং অবাক করার মতো বিষয় হচ্ছে, গোলাপ ফুলটা যেদিন ঝরে পড়ে গেল ওই দিনের পর থেকেই আসাদের গাড়িতে আবার সমস্যা দেওয়া শুরু করলো। আসাদ বুঝতে পারল না আসলে কি ঘটনা ঘটছে। আসাদ গাড়িটা ঠিক করতে গ্যারেজে নিয়ে গেল। গ্যারেজ থেকে গাড়িটা ঠিক করতে করতে রাত প্রায় 1:30টার বেশি বেজে গেল, কারণ গাড়িটা ঠিক না করে সে তোর বাড়িতেও যেতে পারছে না, তাই না? গ্যারেজের লোকজনও গাড়িটা ঠিক করবে না বলে বললো কালকে নিয়েন, কিন্তু আসাদ কোনোভাবেই সেটা মানল না, কারণ গাড়ি রেখে গেলে এরা নিশ্চয়ই কোনো পাসপত্র বদলে ফেলবে। সেটা ভেবেই আসাদ এখান থেকে ঠিক করে নিয়ে গেল। আসাদ গ্রামের রাস্তার দিকে আবার বাসটা উঠালো। সে আবার সেই একই জায়গায় এসে দেখতে পেল সেই মেয়েটা বাসে ওঠার জন্য হাত বাড়িয়েছে। আসাদ মেয়েটাকে দেখে তার গাড়িটা থামালো। থামিয়ে বলল কি যে, আচ্ছা, আপনি যে প্রত্যেকদিন এইভাবে গায়েব হয়ে যান আমি আসলে বুঝতে পারছি না। আপনি কে? আর আপনি এইভাবে আমার বাসে চড়েন, এইভাবে গোলাপ ফুল দিয়ে যান, আমি যখন পেছনে ফিরে তাকাই আপনাকে দেখতে পাই না। আপনি আসলে কে? আর আপনি এরকম শুনশান জায়গায় কেন নন? আর আমার পেছনে কেন? আমার তো দেখি মনে হয় যে আপনি কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছেন। আজকে যদি আপনি আমার কোনো প্রশ্নের উত্তর না দেন তাহলে আমি বাস ছাড়ব না। তাই বলে আসাদ দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর মেয়েটা সেই সিটে বসে পড়ল। বলল কি, ঠিক আছে, তবে না গেলে যাবেন না, তাহলে আমি ওইখানে বসে থাকি। আসাদ বলল কি যে, দেখুন, আমাকে এরকমভাবে বিরক্ত করছেন কিসের জন্য? আর আপনি কে? আমাকে কি আগে থেকেই চেনেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি যে আপনি এরকমভাবে প্রত্যেক দিন আমার বাসে এরকমভাবে ওঠেন এবং আমাকে এরকমভাবে ভয় দেখান? আমি কিন্তু ভয় পাই। আপনি এই মুহূর্তের মধ্যে গায়েব কিভাবে হয়ে যান? আপনি আসলে কে? আসাদ এই কথা জিজ্ঞেস করার পরে মেয়েটা বলে উঠল, আমি কে সেটা আপনার ভাবতে হবে না। আপনাকে আমার ভালো লেগেছে, যার কারণে প্রায় রাতেই আমি আপনার সঙ্গে এখানে দেখা করি এবং আপনাকে আমার খুব ভালো লাগে। আসাদ বলল কি যে, আমার মধ্যে ভালো লাগার মতো কি আছে? আর আমি আসলে বুঝতে পারলাম না আমার সঙ্গে আপনার কি? আপনাকে তো দেখে ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। আপনি তো দেখতেও মাশাআল্লাহ বেশ সুন্দরী, যদিও আপনাকে আমি দেখিনি, চোখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমার সঙ্গে আপনার কি আসলে? আমার মধ্যে ভালো লাগার মতো কি আছে? মেয়েটা তখন বলল, আমি আপনাকে অনেকদিন ধরেই চিনি এবং আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, যার কারণে প্রায় দিনই আমি আপনাকে দেখি। এমনকি আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার বাড়িতে কে কে আছে, সব বিষয় আমি জানি। আসাদ তখন মেয়েটাকে বলল, সব বিষয় জানেন মানে? আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনি কিভাবে জানেন? পেছন থেকে মেয়েটা তখন বলে উঠল, আমি হচ্ছি একটা জিনজাদি, বুঝতে পেরেছেন? আসাদ তখন হক চুকিয়ে ড্রাইভার সিট থেকে উঠতেই যাবে, তখন পেছন থেকে মেয়েটা বলে উঠল, একদমই না, যাওয়ার কথা একদমই চিন্তা করবেন না। আমি কিন্তু আগেই বলেছি যে আপনি কোথায় থাকেন আমি জানি, এবং আপনি এখান থেকে দৌড়ে কোথায় যাবেন? আমি তো আপনাকে চিনি, তাই না? আর আমি আপনার কোনো ক্ষতি করব না। আসাদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনি জিনজাদি মানে? এই কথা বলার পর সেই মেয়েটা বলে উঠল, হ্যাঁ, আমি একটা জিন, আমার নাম সাইমা। আপনাকে আমার প্রথম দিন দেখেই ভালো লেগে গিয়েছিল, আর সেদিন রাতে আপনি যদি না থাকতেন তাহলে হয়তো
আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনার জন্যই হয়তো আমি ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছিলাম। তারপর আমি আপনার পিছু পিছু গিয়ে আপনার বাড়িতে গিয়ে দেখেছি সমস্ত কিছু, আপনার দুঃখ দুর্দশা, আপনার সমস্ত কিছুই আমি দেখেছি। এই কথা বলার পর আসাদ বলল কি যে, আমি আসলে বুঝতে পারলাম না আপনি কে, আর আপনি এরকমভাবে আমার পিছু কেন নিয়ে এসেছেন। আমি তো বুঝতে পারছি না, আপনি একটা জিন হয়ে আমার পিছু কেন নিয়েছেন? আপনি একটা জিন মেয়ে, তাই না? সাইমা তখন বলল, হ্যাঁ, আমি একটা জিন এবং আমি একটা পরী। আমাকে দেখে কি বিশ্বাস হচ্ছে না? আসাদ তখন বলে উঠল, বিশ্বাস না করার মতো কিছু নেই। আমি তো গত 3 দিন ধরে দেখেছি আপনাকে, তাই না? আপনি 3 দিন দেখা দিয়েছেন এবং 3 দিন আমার সঙ্গে কি করেছেন। তবে আপনি আসার পর থেকেই আমার বাসের ব্যবসা খুব ভালোই চলছে। মোটামুটি কায়দায় বেশ কিছু টাকা জমিয়ে পরিবারকে সচ্ছল করতে পেরেছি। কিন্তু আপনি আমাকে এরকমভাবে সাহায্য কেন করছেন? আর আপনি কেনই বা আমার পিছু এসেছেন? আর আমার কোন গুণটা দেখেই বা আপনার ভালো লেগেছে আমি সেটাই বুঝতে পারলাম না। মেয়েটা তখন জানালো যে, আসলে তুমি একজন সৎ এবং ভালো মানুষ, আল্লাহর নেক বান্দা। তোমার মতো মানুষ আমি খুব কমই দেখেছি। পরিবারকে কত সুন্দর সাপোর্ট করো, পরিবারের প্রতি তোমার কত টান, আর সমস্ত বিষয় তুমি তোমার বন্ধুকে কত সুন্দরভাবে আগলে রেখেছো, তোমার মাকে কতখানি ভালোবাসো, আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি আল্লাহর একজন নেক এবং সৎ বান্দা, যার কাছে কিনা কোনো খারাপ শক্তি আসতে পারে না। সেই কারণে হয়তো আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। এই কথা শোনার পর আসাদ বলল কি যে, আপনি কি বলছেন আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি, এটা একজন মুসলিম হিসেবে আমার ফরজ কাজ, তাই না? মেয়েটা তখন বলল, এই জন্যই তো আমি তোমাকে এত বেশি পছন্দ করি। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলার পর আসাদ খানিকটা চমকে গেল। একটা জিন মেয়ে তাকে পছন্দ করে ভালোবাসে, কিন্তু তার তো একটা কারণ থাকবে, তাই না? এই সৎ হওয়া বা এটা তো কোনো কারণ না। আর আপনি আমাকে চিনেন কিভাবে? আপনি যে বলছেন আমাকে চেনেন। বাসের মধ্যেই তাদের দুজনের কথোপকথন হতে লাগলো। তারপর সেই জিন মেয়েটা বলল কি যে, সেদিন রাতের কথা কি আপনার মনে আছে? যেদিন রাতে আপনি একটা প্রাণীকে বাঁচিয়েছিলেন এই রাস্তায়, ঠিক এখানে? আসাদ বলল কি যে, হ্যাঁ মনে আছে, কিন্তু সে তো অনেকদিন আগের কথা, আজকে থেকে প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগের কথা হবে। সেই মেয়েটা বলল কি যে, হ্যাঁ অনেক আগের কথা। সেদিনকে আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, এক প্রকার আমার শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করেছিলেন। সেদিনকে কি ঘটেছিল আসাদ বলতে লাগলো। সেদিনকে অনেক রাত্রেবেলা যখন আসাদ বাস নিয়ে বাড়ির দিকে ফিরছিল, হঠাৎ করেই রাস্তার মাঝখানে অনেক দূর থেকে একটা আলোক রশ্মি উড়ে এসে পড়ল, যেমনটা উল্কাপিণ্ড আকাশ থেকে পড়ে। আসাদ দেখতে পেল সামনে ধান ক্ষেতের মধ্যেই সেই উল্কাপিণ্ডটা পড়েছে। আসাদ সঙ্গে সঙ্গে বাস থামিয়ে সেখানে গেল। যাবার পরে সে দেখতে পেল সেখানে দুটো প্রাণী মারামারি করছে, এবং প্রাণী দুটোকে দেখতে খুবই অদ্ভুত। তাদের পাগুলো কেমন যেন উল্টো। দুটো প্রাণী একটা প্রাণীর ওপর সজোরে আঘাত করছে, এবং এমন অবস্থা যে রক্তারক্তি কাণ্ড। যে প্রাণীটার উপর আঘাত করছে সেই প্রাণীটা দেখতে বেশ সুন্দর, এবং প্রাণীটা কি সেটা আসাদ সেদিন বুঝতে পারেনি। যে প্রাণী দুটো ওই ছোট্ট প্রাণীটার উপর হামলা করেছিল সেই প্রাণীটাকে আসাদ সেভ করে, এবং সেভ করে সেখান থেকে নিরাপদে তার বাসের মধ্যে নিয়ে আসে। দেখতে একটা বিড়ালের মতো হলেও জিনিসটা আসলে বিড়াল না, কারণ জিনিসটার 4টা চোখ ছিল এবং 2টা লম্বা লম্বা কান ছিল। পাশাপাশি গায়ের লোমগুলো অনেক লম্বা এবং সাদা সাদা ছিল। এরকম প্রাণী আসাদ তার জীবনে কোনোদিন দেখেনি। আসাদ ওই রাতের কথা কোনোদিন ভুলতে পারবে না। আসাদ যখন অন্ধকারে সেই প্রাণীটাকে বাসের মধ্যে নিয়ে এসেছিল, সেই সময় আসাদ প্রাণীটাকে দেখে সত্যি ভয় পেয়ে গিয়েছিল যখন আলোতে দেখেছিল। তারপর আসাদ যখন সেই প্রাণীটাকে দেখলো, সে ভয়ে ওইখান থেকে সরে আসলো, কারণ কিরকম প্রাণী হিংস্র হবে কিনা তাই ভেবে সে ওইখান থেকে সরে আসে। তারপর আর কি, আসাদ যেহেতু বাসের ভিতরে প্রাণীটাকে নিয়ে এসেছে আর প্রাণীটা তখন ওখানে অচেতন অবস্থায় ছিল, সেহেতু তাকে তো আর বাহিরে ফেলে দিতে পারে না, তাই না? তখন আসাদ সেই প্রাণীটাকে ওইখান থেকে বাড়িতেই নিয়ে আসে এবং বাসের দরজা বন্ধ করে সে ওইখান থেকে চলে যায়। আগামীকাল সকালবেলা দেখা যাবে জিনিসটা কি। যদি বেঁচে থাকে তাহলে, আর যদি মারা যায় তাহলে তো দুঃখজনক বিষয়। আসাদ ওইদিনকে প্রাণীটাকে ওই বাসের সিটের উপর রেখেই ঘরে চলে যায়। পরদিন সকালবেলা এসে সে তাকে আর সেখানে পায়নি। তার মানে আসাদ বুঝতে পারছে সেদিনকে রাত্রেবেলার ওই অদ্ভুত দেখতে জন্তুটা আর কেউ নয়, এই জিন মেয়েটাই ছিল। আসাদ তখন বলল, আপনি কি তাহলে সেদিন রাতে? আসাদ নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। আসাদ কি তাহলে সত্যি সত্যি কালকে সেদিনকে রাতে এই মেয়েটাকে কোলে তুলে নিয়েছিল, এবং সেটা একটা প্রাণী ছিল?
এবং সেদিন রাতে সে যে প্রাণীটাকে বাঁচিয়েছিল সেটা কোনো প্রাণী ছিল না, সেটা আসলে একটা জিন মেয়ে ছিল। তার মানে সে সত্যি সত্যি বুঝতে পেরেছিল যে এই জিনিসটা আর কেউ নয়, এই জিনিসটা এই মেয়েটাই ছিল। আসাদের পরাণের পানি শুকিয়ে আসলো। তখন সেই মেয়েটা বলল, আমি সেদিন রাতে যখন অচেতন অবস্থায় তোমার বাসের সিটের ওপর শুয়েছিলাম, সেদিন দেখেই আমার তোমাকে পছন্দ হয়ে যায়। আর তারপর যখন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গেলে, আমি সেই বাসের ওপর কতক্ষণ অচেতন ছিলাম জানি না, তবে খানিকক্ষণ বাদে আমি চেতনায় ফিরে আসি এবং দেখতে পাই আমার আশেপাশে আমার সেই শত্রুরা আর নেই। আসলে আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, যাবার পথে দুজন শয়তান জিন আমাকে হামলা করে, আমাকে ভোগ করার চেষ্টা করেছিল। আমি সাধারণত আমার অঞ্চল থেকে খুব একটা বের হয় না, কিন্তু ওই দিন আমি ঘুরতে ঘুরতে আমার নিজস্ব যে অঞ্চল ছিল সেই অঞ্চল থেকে বেরিয়ে দূরে কোথাও চলে গিয়েছিলাম। আসার পথে ওইখানেরই দুজন শয়তান জিন আমার পিছু নেয় এবং তারা আমাকে সেই রাতে ভোগ করতে চেয়েছিল। কিন্তু সেদিনকে তুমি সেখানে চলে আসার কারণে তারা আমাকে আর কিছু করতে পারেনি। তুমি তাদেরকে যেভাবে মারধর করলে তারা তো ওইখান থেকে চলে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা তোমার ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু তুমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমার গলায় আল্লাহ তাআলার তাবিজ রয়েছে, যার কারণে তারা তোমাকে কোনো ক্ষতি করতে পারেনি, আর কোনোদিন পারবেও না। ওই দিন যখন তুমি আমাকে বাসের ভেতরে রেখে ঘরের ভেতরে চলে গেলে, কিছুক্ষণ বাদে আমার জ্ঞান ফিরেছিল এবং আমি আশেপাশে সেই শত্রু জিনগুলোকে, মানে খারাপ জিনগুলোকে দেখতে পাইনি। আমি তোমাকে দেখেছিলাম। পরে আমি বাসের ভিতর থেকে বের হয়ে যাই, বের হয়ে দেখি ওইখানেই একটা রুমের ভেতরে তুমি ঘুমাচ্ছ। তখন বুঝতে পারলাম যে এটাই তোমার ঘর। ওই দিন রাত্রেবেলা আমি ওইখান থেকে চলে আসি দ্রুত, কারণ আমি খানিকটা ভয় পেয়েছিলাম। এরপরে আমি তোমার বাড়িতে আবার যাই। ভেবেছিলাম যে তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু সেই সাহস হয়নি আমার। তোমাকে আমি প্রতিদিনই তোমার বাড়িতে দেখতাম এবং তোমার দুঃখগুলো বুঝতাম। তুমি তোমার পরিবার, তোমার বাবা মাকে কিভাবে সাপোর্ট করো, তোমার বোনদেরকে বিয়ে দেওয়ার জন্য কতটা কষ্ট করছো। আমার ভীষণ মায়া হলো এবং প্রথম দিন আমি যখন রাত্রেবেলা তোমার সঙ্গে দেখা করলাম একটা মেয়ে সেজে, এটা কিন্তু আমার আসল রূপ নয়। আমার আসল রূপ আমি তোমাকে কোনোদিন দেখাতে পারবো না, আর দেখাবো না। আমি যখনই তোমার সামনে আসি আমি এরকম এরকম মেয়ে সেজে আসবো এবং এরকম তোমার সামনে আসবো, বুঝতে পেরেছো? আসাদ যেন চোখ ছানাপাড়া করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। সে জিন মেয়েটা তখন বলতে লাগলো, তারপর আমি তোমার কাছে এসে তোমার ভাগ্য পরিবর্তন করতে শুরু করলাম। তোমাকে প্রতিদিন রাতে যে গোলাপ ফুলটা আমি দিয়ে যেতাম, এটা ছিল মায়াবী গোলাপ ফুল। এই গোলাপ ফুলের কারণেই তোমার আয় রোজগার বেড়ে গেল এবং তুমি আগের থেকে যেন বেশি ইনকাম করতে শুরু করলে। আমি বেশ কিছু দিন ধরে তোমার সঙ্গে আছি এবং তোমার সঙ্গে যতদিন আছি, আমি তোমার সঙ্গে থাকতে থাকতেই মনের অজান্তেই তোমাকে কবে যে পছন্দ করে ফেলেছি এবং তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। আসাদ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সত্যিই মনের গহীন থেকে ভালোবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম হয়তো তোমার কিছু সাহায্য করে আমি আমার নিজের দেশে ফিরে যাব, কিন্তু তোমার সাহায্য করতে গিয়ে, তোমার আশেপাশে থাকতে গিয়ে তোমার গুণের প্রেরণা পড়ে গিয়েছি। তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে গ্রহণ করবে? আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করে তোমাকে আমাদের দেশে নিয়ে যেতে চাই। আসাদ তখন বলে উঠল, কিন্তু আপনি তো একটা জিন আর আমি তো একটা মানুষ, দুজনের মিলন কি কখনো সম্ভব? আমার তো মনে হয় না যে সম্ভব আছে। তখন মেয়েটা জানালো, অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়? তুমি চাইলে সমস্ত কিছুই সম্ভব হবে। আসাদ মেয়েটাকে তখনও দেখেনি। আসাদ বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দিন, ভেবে আমি আপনাকে জানাবো। মেয়েটা তখন জানালো, আচ্ছা ঠিক আছে। আসাদ তখন বাসটা স্টার্ট দিতেই যাবে, সে দেখলো কি যে তার বাসটা তার বাড়ির সামনেই খাড়া করা, কিন্তু আসাদ তো ওই রাস্তার মধ্যেই মেয়েটাকে তুলেছিল। সে সামনের দিকে তাকিয়ে যখন আমার পেছনে তাকালো, দেখলো মেয়েটা সেখানে আর নেই। বাসটা মুহূর্তের মধ্যেই তার বাড়ির সামনে কিভাবে চলে আসলো সেটাই আসাদ বুঝতে পারছে না। আসাদ বাস থেকে নেমে দরজায় লক করে ঘরে গেল। আসাদ ঘরে গিয়ে দেখতে পেল তার বড় বোন হেনা তখনও জেগে আছে, আর তার ছোট একটা ভাগ্নি ছিল, সেও জেগে মামার কাছে দৌড়ে আসলো। আসাদ দেখতে পেল তার রুমের ভিতরে একটা বিড়াল, এবং সেই বিড়াল যখন রুমের মধ্যে ছিল সেই ঘ্রাণটা আসতে লাগলো, যে ঘ্রাণটা ওই মেয়েটার গা থেকে আসছিল। আসাদের বুঝতে একটুও বাকি রইল না যে এটা আর কেউ নয়, এটা হচ্ছে সাইমা, সেই পরীটা। আসাদ কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। আসাদ 2 দিন শুধুমাত্র ভাবলো যে কি করবে। 2 দিন বাদে হঠাৎ করেই আসাদকে তার মা ডেকে উঠল, বলল কি যে, আসাদ বাবা এদিকে আয় তো। আসাদের তার মায়ের কাছে গিয়ে দেখলো তার মা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে। তার মা আগের মতো আর করছে না।
রান্নাঘরে ঢুকিয়ে তার জন্য রান্না করছে। বলল কি যে, বাবা তোর জন্য রান্না করেছি, যাওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়ে যাবে, ঠিক আছে? সকালবেলা উঠে এত কিছু রান্না করেছি। আসাদের মায়ের সুস্থতা দেখে আসাদ যেন কান্নায় ফেটে পড়ল। সবাই আসাদের মাকে জড়িয়ে ধরল, কারণ সবাই বেশ খুশি হয়েছে। কারণ হচ্ছে আসাদের মা এতদিন যাবৎ অসুস্থ ছিল, হঠাৎ করেই এরকম সুস্থ দেখে সবাই বেশি খুশি হয়ে গেল। পাশাপাশি ওই দিনই দুপুরবেলা আসাদের বাড়িতে আসাদের বোনের জন্য একটা বিয়ের সম্বন্ধ আসলো, অনেক বড় ঘর থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসাদ যে তার বোনকে বিয়ে দিবে সেই পরিমাণ টাকা তো তার কাছে নেই। বিয়ে দেওয়ার জন্য অন্ততপক্ষে লাখখানিক টাকা তো খরচ করতেই হবে, তাই না? আর হেনা তো তার সমস্ত স্বর্ণ গয়না বিক্রি করে বাসই কিনে দিয়েছিল, হেনা কোত্থেকে বা টাকা দিবে? আসাদের চিন্তা আছে যে হেনাকে তার স্বর্ণ গয়নাগুলো আবার গড়িয়ে দিবে, কারণ হচ্ছে তার বড় বোনের স্বর্ণ গয়না সে ব্যবহার করে এরকম একটা জিনিস কিনেছে, তাই না? ছেলেপক্ষ ওই দিন দুপুরবেলায় তার বোনকে দেখতে আসলো, দেখে পছন্দ করে গেল। আসাদ তো ভীষণ ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ হচ্ছে ছেলেপক্ষ 1 সপ্তাহের মধ্যেই তার বোনকে তুলে নিয়ে যেতে চায়, বিয়ে করে নিয়ে যেতে চায়। এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে যে আসাদ কান্নায় ভেঙে পড়ল। আসাদ তার কয়েকজন চাচার কাছে টাকা ধার চাইতে গেল, কিন্তু কেউই তাকে টাকা ধার দিল না। আসাদ কিঞ্চিত চিন্তিত হয়ে পড়েছিল, কারণ হচ্ছে চিন্তা হবারই কথা, 1 সপ্তাহের মধ্যে বিয়ে, টাকা যদি জোগাড় করতে না পারি, আর বাস নিয়েও তার খুব একটা বের হওয়া হচ্ছে না। পরের দিন দুপুরবেলা তার বাসার কলিং বেল বেজে উঠল। কেউ একজন এসেছে। আসাদ দরজা খুলে দেখল তার এক আঙ্কেল। এই আঙ্কেলটা তার বাবার সঙ্গে বিজনেস করত। বাবা মারা যাওয়ার পর থেকে এই আঙ্কেলকে সে আর কখনো দেখেনি। সেই আঙ্কেল ঘরের ভেতরে ঢুকেই আসাদের কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা আমাকে তুই মাফ করে দিস, আর আমাকে দয়া করে উদ্ধার কর, না হলে আমি হয়তো শান্তিতে ঘুমাতে পারবো না, আর মরেও শান্তি পাবো না। আসাদ বলল, চাচা কি হয়েছে, আসলে বুঝতে পারতেছি না। তখন সেই চাচাজি বললেন কি যে, তোর বাবা যখন আমার সঙ্গে ব্যবসা করত তখন তোর বাবার কিছু শেয়ার আমাদের কাছে ছিল, সেই শেয়ারের টাকা আমি কোনোদিন তোকে দেইনি, অথচ এটা তোরই প্রাপ্য ছিল। এখন পর্যন্ত প্রায় 5 লাখ টাকা জমেছে, যেগুলো কিনা আমি মেরে খেয়েছি। এই টাকা হজম করে আমার হয়তো মরেও শান্তি পাবো না। আমি এই 5 লাখ টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? আর পাশাপাশি তোর বাবার শেয়ার এখন থেকে প্রত্যেক মাসেই তোদের বাড়িতে পৌঁছে যাবে। আসাদ যেন আকাশ থেকে পড়ল। হঠাৎ করেই এরকম একটা জিনিস কিভাবে ঘটে গেল? যাই হোক, সেই 1 সপ্তাহ পরে আসাদের বোনকে ধুমধাম করে বিয়ে দিল। আসাদ বেশ খুশি। সে তার বাড়ির চিলে কোঠায় বসে আছে। বেশ কিছুদিন হলো সেই পরীটার কথা সে প্রায় ভুলেই গেল। পরীটা তার আশেপাশে যে সবসময় থাকে এটা আসাদ জানতো না। একটা বিড়ালের রূপ ধরে সবসময় তার আশেপাশে ঘুরঘুর করত। পরীটা তখন তার পাশে বসলো এবং বলে উঠল, কি ব্যাপার, কি ভাবলে? কিছু তো জানালে না আমাকে। আসাদ হকচকিয়ে উঠিয়ে বুকে থুথু নিল, কারণ আসাদ ভয় পেয়েছে। হঠাৎ করে এখানে একজন মেয়ে মানুষ চলে আসলো, সেটা দেখে তো ভয় পাবারই কথা। আসাদ দেখতে পেল সেই মেয়েটার নাকাপরিত অবস্থায় তার পাশে বসে আছে। বলল, আর কি, ছোট বোনের বিয়ে দিয়ে দিলাম। এখন ছোট আরেকটা বোন আছে, ওর বিয়েটা দিতে পারলেও আমি হয়তো একটু শান্তি পাবো, মাও সুস্থ হয়ে গিয়েছে। আর বড় বোনকে আরেকটা বিয়ে দিতে পারলে হয়তো আমি অনেকটা দায়মুক্ত হব। তখন সাইমা আসাদের হাতটা ধরে বলল কি যে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আমার উপর সবকিছু ছেড়ে দাও। আসাদ তখন বলল, সত্যি তুমি আমাকে সবসময় এরকম ভাবে ভালোবাসবে তো? সাইমা তখন বলল, হ্যাঁ, তোমাকে সবসময় ভালোবাসবে এরকম ভাবে, যেমনটা তোমার পরিবারকে বেসেছি আমি। আসাদ তখন বলল, হ্যাঁ, তোমাকে ধন্যবাদ, তবে হঠাৎ করে এরকম কিছু ঘটলো কিসের জন্য আমি বুঝতে পারলাম না। আমার মা সুস্থ হয়ে গেল। সাইমা তখন বলল, তোমার মাকে সুস্থ আমিই করেছি। আমাদের ওইখানের এক কবিরাজ আছে, উনি এই সমস্ত জিনিস ঠিক করতে পারে, আর উনি যেহেতু জিন সেহেতু এসব জিনিস কোনো ব্যাপার না। আমাদের ওইখানে এক ধরনের ঔষধ পাওয়া যায়, সেই ওষুধটাই আমি তোমার মাকে খাইয়েছি। তোমার মা সুস্থ হয়ে উঠেছেন। আর তোমার বাবার যে পার্টনার ছিল, এই বিষয়ে আমি খোঁজ করেছি। এই বদমাস তোমাদের টাকা এত বছর মেরে খেয়েছে। আমি তার কাছে গিয়ে তাকে নানানভাবে প্যারা দিয়েই আমি টাকাটা নিয়ে এসেছি। আমি তো তাকে ভয় দেখিয়েছি, যার কারণে তিনি টাকাটা দ্রুত দিয়ে গিয়েছেন, না হলে হয়তো কোনোদিন দিতেন না। আসাদ বলল, কি এই সমস্ত কাজ তুমি করেছো? তোমাকে আসলে অনেক ধন্যবাদ। তাই বলে আসাদ নিজের মনের অজান্তেই সাইমাকে জড়িয়ে ধরল। সাইমা ভীষণ লজ্জা পেল। আসাদ এখন পর্যন্ত সাইমার চেহারা দেখেনি, তার দেখতেও ইচ্ছে হয় না, কারণ এমন একটা জিন যে কিনা তাকে এরকম উপকার করেছে এবং তাকে এত বেশি ভালোবাসে, এইটাই আসাদের জন্য অনেক কিছু।
সাইমা বলল কি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো আজকেই বিয়ে করি। এই কথা বলার পর আসাদ বলল কি যে আজকেই? সাইমা বলল কি যে হ্যাঁ, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে বিয়ে করে আমার ওইখানে নিয়ে যাব। আসাদ তখন বলল কি যে আমি আমার পরিবারকে ছেড়ে ওইখানে যেতে পারবো না তোমার সাথে। সাইমা তখন বলল তোমাকে আমি যেতেও বলছি না, তুমি মাত্র কয়েকটা দিন আমার ওইখানে থাকবে, তারপর তোমার পরিবার যখন একদম ঠিকঠাক হয়ে যাবে তখন তুমি তোমার মাকে নিয়ে আমার ওইখানে চলে যাও, ঠিক আছে? আমি নিয়ে যাব তোমাকে। আসাদ বলল কি যে সত্যি সত্যিই তোমার সঙ্গে নিয়ে যাবে এবং আমার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে? আসাদ তখন বলল দেখো, তোমার মতো একজন নেক সৎ বান্দা আমার জীবনে এসেছে, সেটাই আমার জন্য অনেক, এবং আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। তারপর ওই রাতেই আসাদ সাইমাকে বিয়ে করলো। বিয়ে করে সাইমার সঙ্গে সাইমার হাতে গেল। সাইমা যেখানে থাকতো সেই জায়গাটা ছিল একদম রাজপ্রাসাদের মতো, চারিপাশে যেন সুন্দর এবং সৌন্দর্যের লীলা খেলা। আসাদ সেখানে কি অবাক হয়ে গেল, বলল তোমরা এত চমৎকার জায়গায় থাকো? সাইমা তখন জানালো হ্যাঁ, আমরা জিনেরা এরকম জায়গায় থাকি, মানুষের দুনিয়া থেকে অনেক দূরে। জায়গাটা কেমন লেগেছে তোমার কাছে? আসাদ তখন বলল জি, খুব ভালো লেগেছে। তারপর সাইমাদের সেখানে বিয়ে হলো জিনেদের নিয়মে। আসাদ সেখানে বিয়ে করে সাইমার সঙ্গে 2-3 দিন ছিল। আসাদ মনে হচ্ছিল যে সে যেন তার সমস্যা একদম গুটিয়ে এসেছে এবং সে আগে থেকে অনেক সুখী আছে। এর পরবর্তীতে আসাদের ছোট বোনকেও এরকমভাবে বিয়ে দেয় এবং আসাদের যে বড় বোন আছে সেই বড় বোনকেও একটা লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, যে লোকটা কিনা খুবই ভালো মনের ছিল। আসাদের ভাগ্নি এবং তার বোনকে মেনে নেয়। পরবর্তীতে আসাদ তার মাকে নিয়ে ওইখান থেকে চলে যায় সাইমাদের বাড়িতে। তার মা পরবর্তীতে জানতে পারে যে সে একটা পরীকে বিয়ে করেছে এবং পরীটা তাদের সবাইকে এত বেশি ভালোবাসে। আসাদের বোন যখন তাদের বাড়িতে আসে, মানে ওই বাড়িতে, যে বাড়িতে কিনা আসাদরা এত বছর ধরে থাকতো, ওইটা আসাদদের নিজেদের বাড়ি ছিল। সবাই জানতো আসাদরা ভেতরে থাকে, কিন্তু আসাদ এবং আসাদের মা যে তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতো সেটা কেউই জানতো না। আর আসাদের বউ যে একটা জিন ছিল সেটাও কেউ জানতো না, কারণ আসাদরা যখন এতিম হয়ে পড়ে এলাকার কেউই খোঁজ নেয়নি, আর পরবর্তীতেও তাদের কেউ খোঁজ নেয়নি। পরবর্তীতে আসাদরা ওইখানে মাঝে মধ্যে আসতো যখন তার বোনেরা আসতো, তবে আসাদের বউয়ের এই বিষয়টা কেউই জানতো না। আসাদের 3 বোন জানতো যে আসাদ যাকে বিয়ে করেছে সে একটা মানুষ, তবে তাকে সবাই বেশ পছন্দ করত। সাইমাকে তার বোনেরা খুব বেশি পছন্দ করতো এবং আদর করত। আমি আসাদের বন্ধু। আসাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে এবং আসাদ এখন এখানে থাকেন না, আসাদ থাকে তার সেই পরিবারের সঙ্গে। এই ঘটনাটা শুধুমাত্র আমি একাই জানি এবং আসাদ আমাকে এই সমস্ত কিছু বলেছে। আর আসাদের সমস্ত বিপদের সময় আমি তার সঙ্গে ছিলাম এবং আমি তাকে সবসময় সাপোর্ট করেছি। আমার বন্ধুর সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। আশা করি আপনাদের কাছে এই ঘটনাটা ভালো লাগবে এবং আপনারা হয়তো বিশ্বাস করেছেন কিনা জানি না, তবে এটাই বাস্তব। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ঘটনাটি আসাদের বন্ধু সাজিদ আমাদেরকে চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন। আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আশেপাশে কোনো কারোর সঙ্গে এরকম ঘটনা থাকে, কোনো ভৌতিক অভিজ্ঞতা, জিনপরির গল্প, যে কোনো ধরনের ঘটনা আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা অথবা ইমেল অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।